হ্যালো সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজমান হোসেন। তো তোমাদের জন্য আজকের আমি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে আবার উপস্থিত। সেটা হচ্ছে কি কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে বাক্যের পূর্ণতা দান করা। তো এখন এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমাদের কিন্তু ইংরেজি সেকেন্ড পেপারে কিন্তু 5 মার্ক এসে থাকে, এবং আমাদের কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে অনেক জড়তা থাকে, অনেক মাস অনেক স্যারের কাছে পড়া সত্ত্বেও আমরা কিন্তু পরীক্ষা ভালো করতে পারি না। এর কিছু বিষয় আছে। তো আজকের আমরা কমপ্লিটিং সেন্টেন্সের এ টু জেড, অর্থাৎ আমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপরে ভিত্তি করে যেসব প্রশ্নগুলো এসে থাকে বিগত বছরগুলোতে এসেছে এবং সামনে যে এরকম আসবে, তো এর উপর ভিত্তি করে হচ্ছে আমরা লেকচার শিট সাজিয়েছি, এবং আজকে হচ্ছে একটা লম্বা ক্লাস নিব। এবং আজকের এই ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণ করো, ইনশাল্লাহ তোমার এই 5 মার্ক আর কেউ ঠেকাতে পারবে না, অর্থাৎ এখান থেকে তোমার 99% ইনশাল্লাহ কমন পড়বে। সো তোমরা যারা এইচএসসি 24, 25 অথবা 26 ব্যাচের আছো, তোমরা কিন্তু সবাই এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে এই ক্লাসটি কিন্তু করতে পারবে। সো তোমরা আমাদের ক্লাসটি সবাই বেশি বেশি করে শেয়ার করো, তোমার যারা বন্ধুরা আছে তাদেরকে মেনশন করো, যাতে তারাও একসাথে তোমরা হচ্ছে ক্লাসগুলো করতে পারো। আচ্ছা, তো এখন দেখো আমাদের এখানে রুল বলতে রুল না, আমরা হচ্ছে প্রত্যেকটা রুলস মানে কমপ্লিটিং সেন্টেন্সের বিভিন্ন ভাগ আছে, এই ভাগ অনুসারে কিভাবে আমরা কমপ্লিটিং মানে একটা সেন্টেন্সকে পূর্ণতা দান করতে পারি একদম অর্থ সহকারে, খুব সাবলীল ভাবে, গদবাঁধা সূত্র মাথায় নিয়ে আমরা পড়বো না। হ্যাঁ, অবশ্যই তোমার কিছু স্ট্রাকচার মেনটেন করেই লিখতে হবে, বাট তুমি যদি সারাক্ষণ স্ট্রাকচার বা রুলস রেগুলেশন এগুলো মুখস্থ করো, তারপর কিন্তু পরীক্ষায় ঠিকই ভালো করতে পারতেছো না, রাইট? এর মূল কারণটা হচ্ছে ইংরেজিটা আমরা অনেক কঠিন ভাবে নেই। তো তুমি যদি ইংরেজির অর্থ বাংলা একটু মোটামুটি জানো ইংরেজি অর্থটা, তাহলে কিন্তু তোমাদের কি একদম সহজ হয়ে যাবে ইংরেজি, ঠিক আছে? 80% কভার হয়ে যাবে। হ্যাঁ, সো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, তার জন্য দুঃখিত। আমরা মূল ক্লাসে এখন চলে যাই। তোমরা অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করো, আর কে কোথা থেকে ক্লাস দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবো। হ্যাঁ, এবং আমাদের আর একটা ঘোষণা দিয়ে রাখি, আমাদের এই ক্লাসটি যে শেয়ার করবা, তারপরে স্ক্রিনশট দিবা, স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্টে যদি দাও, তাহলে আমরা আমাদের এই লেকচার শিটটি তাদেরকে পাঠিয়ে দেবো আমরা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো আমরা একটু মূল আলোচনা চলে যাই। রুল 1, প্রথমে যেটা বলছে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। খেয়াল করো, আমরা আগে কমপ্লিটিং সেন্টেন্সটা কি বলো। কমপ্লিট মানে কি করা? পূর্ণতা, শেষ করা, তাই না? কমপ্লিট করা, অর্থাৎ একটা বাক্য তোমার হচ্ছে অর্ধেকটা লেখা থাকবে আর বাকিটুকু তোমাকে লিখতে হবে। এখন কথা হচ্ছে প্রত্যেকটা, যেমন আমি কিন্তু বলতে পারি না কখনো যে আমি আমি খাই ভাত, আমি খাই ভাত। আমরা কিভাবে কথা বলি বলো তো? অবশ্যই না, আমরা কিন্তু বলে কি আমি ভাত খাই, তাই না? আচ্ছা, এই যে একটা সুশৃঙ্খল মেইনটেনেন্স, এটা কিন্তু তোমাকে কমপ্লিটিং সেন্টেন্সে করতে হবে, এবং এর জন্য কিছু তোমার স্ট্রাকচার অনুসরণ করতে হবে। আর সবার আগে প্রয়োজন অর্থ জানা। তুমি যদি অর্থটা ভালো করে জানো, তাহলে তোমার কিন্তু প্রত্যেকটা ইংলিশ, শুধু কমপ্লিটিং সেন্টেন্স না, ইংলিশ গ্রামার বলতে যা আছে তুমি সবকিছুই খুব সহজেই মনে রাখতে পারবা, এবং ওটা একবার যদি পড়ো ইনশাল্লাহ তোমার যুগ যুগ ধরে মনে থাকবে। ঠিক আছে, আমরা অর্থ জানি না বিধায় বারবার একই ক্লাসে একই রুলস পড়ি, কিন্তু আবার উপরের ক্লাসে উঠে ভুলে যাই। ঠিক আছে, ওকে। সো এখন খেয়াল করো, এই যে দ্যাট, সো দ্যাট, এটার যে ব্যবহারটা আমরা একটু দেখবো। দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অর্থাৎ হচ্ছে যাতে। হ্যাঁ, যাতে। আচ্ছা, আমরা বলি না যে আমরা সাঁতার কাটি যাতে আমরা পানিতে বেঁচে থাকতে পারি, তাই না? আচ্ছা, আমরা সাঁতার শিখি, কেন সাঁতার শিখি? যাতে আমরা পানিতে বেঁচে থাকতে পারি। এই যে বাংলা বাক্যটা, এটা মূলত ইংরেজি রূপান্তর হচ্ছে কি সো দ্যাট, দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে। এখন এর কিছু রুলস রেগুলেশন আছে, সেটা হচ্ছে কি, যেমন এখানে বলা হয়েছে, আমরা একটু আগে এক্সাম্পলে যাই, তারপর হচ্ছে আমরা স্ট্রাকচারে যাবো। আগে যদি স্ট্রাকচার যাই, তাহলে তোমরা কিন্তু কি আগামাথা কিছু বুঝবে না। তো দেখো, প্রথমত বিষয়টা হচ্ছে কি, উই ইট, আমরা খাই, আমরা খাই, আমরা খাই, সো দ্যাট, যাতে উই ক্যান সার্ভাইভ, আমরা কি বাঁচতে পারি, তাই না? তো সো দ্যাট এর অর্থটা কি বলতো? যাতে। এর অর্থটা হচ্ছে কি বলতো? যাতে। আচ্ছা, আমরা ভাত খাই যাতে আমরা কি বাঁচতে পারি, বা এটা আমরা ভাত খাই যাতে আমরা কি ক্ষুধা নিবারণ করতে পারি। ঠিক আছে, ওকে। সো এখন বিষয়টা খেয়াল করো, এই যে সো দ্যাট এর ব্যবহারটা তুমি যে করবা, সো দ্যাটটা কি এখানে মূলত দুইটা ক্লোজ আসছে, একটা হচ্ছে কি উই ইট, একটা হচ্ছে উই ইট, আর একটা হচ্ছে উই ক্যান। এই যে দুইটা ক্লোজ আছে, এই দুইটা ক্লোজ কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করে কিন্তু এসেছে। ঠিক আছে, সেটা কি,
আমরা একটু দেখি এখানে যেটা আছে স্ট্রাকচার যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ তোমাদের যদি সো দ্যাট এর আগের যে তোমার ক্লোজটা, হ্যাঁ এই যে সো দ্যাট এর আগের ক্লোজটা হচ্ছে কি উই ইট, এই ক্লোজটা যদি তোমার প্রেজেন্টে হয়, কিসে হয় বলো তো, প্রেজেন্টে হয়, তাহলে সো দ্যাট এর পরবর্তী ক্লোজটি হবে কি বলতো, সাবজেক্ট প্লাস কি হবে বলতো, ক্যান। ক্যান হতে পারে, উইল হতে পারে, ক্যান অথবা উইল, হ্যাঁ অথবা কি উইল অথবা মে, এগুলো হতে পারে। ঠিক আছে, এরপরে হবে হচ্ছে একটা ভার্ব, এবং ভার্বের কি ফর্ম হবে বলতো, বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কি হবে বলতো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, লাস্টে হচ্ছে কি অবজেক্ট। দেখো কঠিন মনে করবা না, তোমরা যদি দেখো কি স্ট্রাকচার পড়াচ্ছে এত কিছু, হ্যাঁ এখানে আমরা শুধু স্ট্রাকচার না, শুধু স্ট্রাকচার যদি বুঝতে যাও তাহলে তুমি কি কিছুই পারবা না। সেই জন্য তোমার যেটা করতে হবে, স্ট্রাকচারও বুঝতে হবে, সেই সাথে অর্থগত বিষয়টা বুঝতে হবে। দুইটার যদি তোমরা একটু মেইনটেনেন্স করতে পারো, ইনশাআল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সে তোমার আর কেউ আটকাতে পারবে না। তো প্রথমে একটু খটকা লাগতে পারে, যখন আমরা দেখবো একটু ফুললি আলোচনা শেষ হবে না, তখন দেখবো তোমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। তো দেখো বিষয়টা, তাহলে সাবজেক্ট প্লাস ক্যান উইল বি, অর্থাৎ সো দ্যাট এর আগের সেন্টেন্সটা মানে আগের ক্লোজটা যদি প্রেজেন্টে হয়, তাহলে পরবর্তী ক্লোজটাতে কি করব বলতো, সাবজেক্টের পরে আমরা ভার্ব হিসেবে কি ক্যান উইল মে দিব, তারপরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, অর্থাৎ ক্যান উইল মে এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। এগুলো কি ভার্ব বলতো, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এরপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে বি ওয়ান বলতে কি প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়েছে, প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে অবজেক্ট, বাকি অংশ, বা বাকি অংশ থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, এটা তো এখন খেয়াল করো, অর্থাৎ তাহলে আমরা একটু প্রথমটাতে দেখি তো বলতো, উই ইট এটা কিসে আছে বলতো, প্রেজেন্টে আছে। তাহলে যেহেতু এটা প্রেজেন্টে আছে, পরবর্তী যে সেন্টেন্সটা আমরা লিখবো, এই সেন্টেন্সটা আমাদের কিসে দিতে হবে বলতো, সাবজেক্টের পর ক্যান দিব অথবা শ্যাল দিব অথবা উইল দিব অথবা মে দিব, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ তুমি একটা বিষয় আমি একটু সহজে বুঝাই, সেটা হচ্ছে তোমরা যখন স্ট্রাকচার পরে রাখো, আগে অর্থটা বুঝবা। অর্থাৎ তোমাদের হচ্ছে যে এই যে উই ক্যান সার্ভাইভ, এইটুকু হচ্ছে তোমাদের ব্লাঙ্ক থাকে পরীক্ষায়। তো তোমাদের পরীক্ষা দেওয়া থাকে উই ইট আমরা খাই, তারপর সো দ্যাট এইটুকু পর্যন্ত দেওয়া থাকবে। ঠিক আছে, অর্থাৎ এইটুকু পর্যন্ত কি তোমার দেওয়া থাকবে, তখন তুমি নিজে নিজে ভাববা যে উই ইট সো দ্যাট, অর্থাৎ আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, আমরা খাই যাতে আমরা ক্ষুধা নিবারণ করতে পারি। তুমি যে সেন্টেন্স লিখতে, বাংলা কিন্তু কয়েকটা সেন্টেন্স, অর্থাৎ ক্ষুধা নিবারণ করা আর একটা হচ্ছে কি বাঁচা, দুইটা সেন্টেন্স পাইছে। এখন তুমি এইটা যখন ইংলিশে কনভার্ট করতে যাবা, তখন এই স্ট্রাকচারটা তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট থাকলে সাবজেক্টের পর কি হবে বলতো, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান উইল মে এগুলো হবে, মানে অর্থাৎ এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে, তারপর হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর হচ্ছে কি অবজেক্ট। বুঝতে পারছো? তাহলে কি উই ইট সো দ্যাট উই ক্যান সার্ভাইভ, আমরা বাঁচতে পারি। এখন আসো প্রথম ক্লোজটা, মানে অর্থাৎ এটা হচ্ছে কি ফার্স্ট ক্লোজ, তাই না? এখন এইট আর এইটা হচ্ছে কি সেকেন্ড ক্লোজ। এখন এই দ্বিতীয় সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করি, উই এইট, অর্থাৎ এটা কিসে আছে বলতো, পাস্ট টেন্সে আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2, ইটের পরে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কি বলতো, এইট। তাহলে কি হবে, উই এইট আমরা খেয়েছিলাম, অর্থাৎ এটা পাস্টে। তাহলে আমরা কিন্তু এর আগে শিখেছি যদি প্রেজেন্ট হয় প্রথম ক্লোজটা, তাহলে সো দ্যাট এর পরের যে ক্লোজটা হবে সেটা সাবজেক্টের পরে ক্যান উইল অথবা মে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি সাবজেক্ট সো দ্যাট এর আগের ক্লোজটি, অর্থাৎ প্রথম ক্লোজটি যদি তোমার পাস্ট টেন্সে হয়, তাহলে সো দ্যাট এর পরবর্তী ক্লোজটি কি হবে জানো, সবই এক, শুধু চেঞ্জটা হচ্ছে অক্সিলারি ভার্বের জায়গায়। অর্থাৎ এখানে ক্যানের পরিবর্তে কুড হবে, কি হবে বলতো, কুড হবে, উইলের পরিবর্তে উড হবে, আর মেয়ের পরিবর্তে মাইট হবে, কি হবে বলতো, মাইট। আমরা একটা এক্সাম্পল দেখি, তার মানে কি উই এট সো দ্যাট উই কুড সার্ভাইভ। খেয়াল করো এখানে কিন্তু ক্যান হয় নাই, কেন ক্যান হয় নাই খেয়াল করো, এই দুইটা বাক্য কিন্তু একই বাক্য, তাই না? কিন্তু এখানে ক্যান দিছে, এখানে কুড দিছে। এর কাহিনীটা হচ্ছে এই জায়গাটায়, কোন জায়গাটায়, প্রথম ক্লোজে। কারণ প্রথম ক্লোজ প্রেজেন্ট থাকার কারণে আমাদের ক্যান হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট থাকলে পরবর্তী ক্লোজটাও ক্যান উইল অথবা মে হবে।
আর যদি প্রথম ক্লোজটা পাস্ট টেন্সে থাকে তাহলে সো দ্যাট এর পরবর্তী ক্লোজটা সাবজেক্টের পরে ক্যান হবে না, বরং ক্যানের পরিবর্তে কি হবে বলতো কুড হবে, অথবা মাইট হবে, অথবা উড হবে। ঠিক আছে, তো আমরা একটু দুইটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। সবাই একটু ক্লাসটি শেয়ার করো, আর আমাদের যারা ক্লাস দেখছো তোমরা অবশ্যই ক্লাসে সাড়া দিবা। হ্যাঁ, ক্লাসে অবশ্যই সাড়া দিবা। এখন খেয়াল করো, আমরা একটু দুইটা এক্সাম্পল দেখি। এখানে কি বলেছে, উই ইট সো দ্যাট, আমরা খাই, সো দ্যাট উই মে লিভ, উই মাইট লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। খেয়াল করো, এইটার অর্থ আর এটার অর্থ কিন্তু একই। তুমি জানো এটার অর্থ একই, কিন্তু এখানে কি দুইটাই কারেক্ট হবে? অবশ্যই না, যে কোনো একটা কারেক্ট হবে, কিন্তু কোনটা কারেক্ট হবে এটা কিভাবে বুঝবো বলো তো? আমরা কিন্তু একটু আগে মূলত আমাদের এই যে স্ট্রাকচারটা দেখেছি, এখানে কিন্তু আমরা সম্পূর্ণ মানে ক্লিয়ার হতে পেরেছি যে কখন আমরা মে ব্যবহার করব আর কখন আমরা মাইট ব্যবহার করব। তো তোমরা একটু কমেন্টে জানাও তো এখানে আনসার, সঠিক আনসার কোনটা হবে? এ হবে নাকি বি হবে বলো তো? এ হবে নাকি বি হবে? এ হবে নাকি বি হবে বলো? আমাদের একটু কমেন্ট করে জানাও, এ হবে নাকি বি হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন খেয়াল করো, তো উইথ অর্থাৎ এখানে কি এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টে থাকলে আমরা কি নিব বলো তো? ক্যান, শ্যাল বা উইল বা মে নিব। তাহলে এখানে কি মে আছে, তার মানে এইটা কারেক্ট। আর মাইট, মাইট কখন হতো বলো তো? যদি এখানে ইট না থেকে এইট থাকতো, অর্থাৎ প্রেজেন্ট না থেকে যদি পাস্ট থাকতো, তাহলে এখানে মাইট হয়ে যেত। কি হয়ে যেত বলো তো? মাইট হয়ে যেত। তো আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আমরা তাহলে দ্বিতীয়টা একটু দেখি। দ্বিতীয়টা কি বলছে? দ্বিতীয়টা বলছে যে উই সেভড মানি ইন অর্ডার দ্যাট। এখন খেয়াল করো, এই যে আমরা শুধু সো দ্যাট না, সো দ্যাট এর পরিবর্তে কিন্তু ইন অর্ডার দ্যাটও বসতে পারে বা দ্যাটও বসতে পারে। তিনটার ব্যবহার কিন্তু একই এবং অর্থ কিন্তু একই, অর্থাৎ যাতে। তাহলে বিষয়টা একটু খেয়াল করো, উই সেভড মানি, আমরা টাকা কি করি বলতো? সংরক্ষণ করি। ইন অর্ডার দ্যাট, যাতে আমরা কি we can buy a gift, she can buy a gift, she could buy a gift, যাতে সে একটা কি উপহার কিনতে পারে। এখন কথা হচ্ছে, তোমার যে এই বাক্যটাই যে এখানে দিতে হয় বিষয়টা এরকম না, তুমি তোমার মতো করে অন্য একটা বাক্য তুমি দিতে পারো। তবে তোমার এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা স্ট্রাকচার। তুমি কখনো এখানে তুমি ইচ্ছাকৃতভাবে কুড বা ক্যান বসাতে পারো না। তুমি ক্যান কখন বসাবা? যদি ইন অর্ডারের আগেরটা যদি প্রেজেন্ট হয় তাহলে এখানে ক্যান বসবে, আর যদি ইন অর্ডার দ্যাট এর আগের সেন্টেন্সটা যদি তোমার পাস্টে হয় তাহলে কুড হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন খেয়াল করো, তো এখানে যেটা হবে কি, শি সেভড মানি, তারা কি করে বলতো? টাকা সংরক্ষণ করে। এখন এখানে সেভড অর্থাৎ এই যে ভার্বটা ভি2 ফর্ম, কি ফর্ম? পাস্ট ফর্ম, অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে ইন অর্ডার দ্যাট এর পরিবর্তে আমরা কি নেব বলতো? শি ক্যান বাই গিফট নাকি শি কুড বাই গিফট? সবাই একটু কমেন্টে জানাও, শি ক্যান বাই গিফট হবে নাকি শি কুড এ বাই গিফট বলো? এখানে অবশ্যই শি ক্যান এ বাই গিফট হবে। কেন? কারণ সরি, এখানে অবশ্যই শি কুড এ বাই গিফট হবে, শি কুড বাই এ গিফট হবে। কেন হবে বলতো? এর মূল কারণটা হচ্ছে যে এখানে পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে থাকলে আমরা কি কুড নিব, অথবা উড নিব, অথবা মাইট নিব। ঠিক আছে, পাস্টের বেলায়। তাহলে আমরা একটু তোমাদের এই বিষয়টা একটু লিখে দেই, তাহলে হয়তো বা তোমরা একটু মানে ক্লিয়ার হতে পারবা। প্রেজেন্ট ফর্ম হলে যদি তোমাদের কি হয় বলতো? প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হলে কি হবে বলতো? ক্যান, তারপর হচ্ছে শ্যাল, তারপর হচ্ছে কি মে। আর যদি পাস্টে হয়, কিসে হয়? পূর্ববর্তী সেন্টেন্সটা যদি কি হয়? পাস্টে হয়, তাহলে ক্যান পরিবর্তে কি হবে বলতো? কুড হবে, তারপর হচ্ছে শুট হবে, শ্যালের পরিবর্তে শুট হবে, তারপর হচ্ছে মের পরিবর্তে MIGST, অর্থাৎ তোমার হচ্ছে মাইট হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই যে আমরা যে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট পড়ালাম, এই রুলসটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে তোমাদের বিগত
যদি প্রশ্নের কথা বলি, বিগত বিভিন্ন বোর্ডের প্রশ্নতে কিন্তু এই সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা দ্যাট থেকে একটা প্রশ্ন আসে, এটা মোটামুটি কম্পালসারি বলতে গেলে। তো যাই হোক, সো আশা করি দ্যাট, সো দ্যাট এন্ড ইন এবং ইন অর্ডার দ্যাট এর ব্যবহারটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি তোমাদের এখানে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাও, আমি সাথে সাথে উত্তর দেব। ওকে, সো এখন আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহারটা ভালোভাবে জানবো। ওকে, তাহলে খেয়াল করো, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হচ্ছে কি বলতো? যেন। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, যেমন আমরা অনেক সময় বলি না, মানে সে কথা বলে যেন সে সবই জানে। সে কথা বলে যেন সে কথা বলে যেন সে সবই জানে। সে এমন ভাবে কথা বলে যেন সে সবই জানে। সে এমন ভাবে দৌড়ায় যেন সে চুরি করেছে। তো এইরকম বাক্য যখন আমরা ইংরেজিতে লিখি তখন অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহারটা হয়ে থাকে। তো তোমাদের কমপ্লিট সেন্টেন্সে কিভাবে আসে চলো জেনে নেই। দেখো, প্রথমত যেমন এখানে আমরা একটা এক্সাম্পল পেয়েছি, আমরা হচ্ছে স্ট্রাকচারে পরে যাবো, আগে আমরা সরাসরি এক্সাম্পলে যাই। হি টক্স, সে কথা বলে। অ্যাজ ইফ অর্থ কি বলতো? যেন। সে কথা বলে যেন হি নিউ এভরিথিং, যেন সে সবকিছুই জানতো। সে কথা বলে যেন সে সবকিছুই জানতো। তো এই যে বিষয়টা, এখানে কিন্তু আরো অনেক ধরনের সেন্টেন্স আসতে পারে, যেমন আমরা একটু আগেই বলেছি, মানে সে এমন ভাবে হাঁটে যেন সে অসুস্থ, এরকম হতে পারে না? হ্যাঁ। সো যাই হোক, আমরা একটু এখন এটার অ্যাসিফের যে অরিজিনাল ব্যবহারটা আমরা দেখব, কারণ অ্যাসিফ অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু এই যে হি নিউ এভরিথিং, এই জায়গাটা মূলত ব্লাঙ্ক থাকবে। তোমাদের পরীক্ষায় কি আসবে? হি টক্স অ্যাসিফ, হি টক্স অ্যাসিফ। অ্যাসিফটা কিন্তু তোমাদের কমপ্লিট সেন্টেন্স খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। সো এখন খেয়াল করো, হি টক্স, এখানে কিন্তু ওই তোমার হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর মতো একটা কাহিনী আছে, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্টে। অর্থাৎ অ্যাসিফ এর আগে যদি প্রেজেন্ট হয় কি হয় বলতো? এটা একটু ব্যতিক্রম। অ্যাসিফ এর আগে যদি প্রেজেন্ট হয় তাহলে যেটা করতে হবে, তোমাদের পরবর্তী যে ক্লোজটা হবে সেটা হবে হচ্ছে কি সে বলতো? পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ প্রথম হচ্ছে প্রেজেন্ট, কি সে বলতো? প্রেজেন্ট। তারপর হচ্ছে এখানে কি হবে বলতো? অ্যাজ ইফ। অ্যাজ ইফ আর অ্যাজ দো কিন্তু একই অর্থ। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ অ্যাজ ইফ এর আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্টে থাকে, পরের সেন্টেন্সটা আমাদের কিসে করতে হবে বলতো? পাস্ট ইনডিফিনিটে করতে হবে। কিসে করতে হবে? পাস্ট ইনডিফিনিটে করতে হবে। আর যদি অ্যাজ ইফ এর প্রথম ক্লোজটা পাস্টে থাকে, কিসে থাকে বলতো? পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে আমরা যেটা করব, তাহলে পরবর্তী সেন্টেন্সটা কিসে হবে বলতো? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হবে। এই যে এইটুকু শুধু মনে রাখো, জাস্ট এনাফ। তোমরা যদি টেন্সের ব্যবহারটা জানো, টেন্স কিভাবে মূলত পাস্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সটা মানে স্ট্রাকচার গুলো যদি ভালোভাবে জানো, গাঠনিক পর্যায়গুলো, তাহলে তোমরা এগুলো একদম সহজে বুঝতে পারবা। অর্থাৎ অ্যাসিফ এর আগের সেন্টেন্সটি যদি প্রেজেন্টে হয় তাহলে অ্যাসিফ এর পরের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি অ্যাসিফ এর আগের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিটে হয় তাহলে অ্যাসিফ এর পরের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট হবে। চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে আরো সহজে জেনে নিই। প্রথমত যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে কি, হি টক্স, সে কথা বলে। এখন এইখানে যে সেন্টেন্সটা, এটা কিন্তু প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্টে থাকার কারণে আমরা পরবর্তী সেন্টেন্সটা কিসে দেব? পাস্ট ইনডিফিনিটে। তাহলে এখানে মানে সে কথা বলে যেন সে সবই জানতো, তাহলে এভরিথিং মানে সবকিছুই। আর নো মানে কি? জানা। নো মানে কি বলতো? KNOW, নো অর্থ কি? জানা। আচ্ছা, তাহলে এখানে আমাদের পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট হলে কি হবে বলতো? ভার্বেরও পাস্ট ফর্ম হবে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কি বলতো? নিউ। অর্থাৎ এটা হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে V2 ভার্বের পাস্ট ফর্ম। আর যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ নিউ এর পাস্ট পার্টিসিপল হবে কি? KNOWN, নন। ঠিক আছে, এটা হচ্ছে V3 ফর্ম। তো ভার্বের ফর্মগুলো যদি তোমরা জানো, টেন্স শেখার
সাথে সাথে তোমাদের ভার্বের ফর্মগুলো জানতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো চলো আমরা এটা সম্পর্কে জানলাম। এখন প্রেজেন্টটা আছে, যার কারণে আমরা কি নোটা নিউ হয়ে গেছে। কেন? কারণ আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ। ঠিক আছে, সে অনুযায়ী এটা ঠিক আছে। এখন চলো আমরা দ্বিতীয় বাক্যটা দেখি। এখানে বলা আছে she spoke as if, মানে সে কথা অথচ কিন্তু দেখো অর্থগত দিক থেকে প্রায় একই, বাট স্ট্রাকচারটা পরিবর্তন হয় কখন? যখন প্রথম as if এর প্রথম সেন্টেন্সটা আমাদের প্রেজেন্টে হয়, পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে হয়, আর প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিটে হয়, পরবর্তী সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে হবে। যদি আমি একই কথা একটু বারবার বলছি তোমাদের বোঝানোর স্বার্থে। তো এখন খেয়াল করো, তাহলে she spoke, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরবর্তী কি পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হবে। পাস্ট পারফেক্ট টেন্সটা কি রকম হয় বলতো? প্রথম একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে হ্যাড থাকবে, তারপরে হচ্ছে ভার্বের কি ফর্ম বলতো? V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলতো? নন, অর্থাৎ নিউ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি নন, তারপর হচ্ছে বাকি অংশ বা অবজেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি কোনটা হবে বলতো? she had known everything নাকি she knew everything? খেয়াল করো, she knew everything পাস্ট ইনডিফিনিটে আছে, আর she had known everything এটা হচ্ছে পাস্ট পারফেক্টে আছে। তাহলে আমাদের কারেক্ট কোনটা বলতো? এ, অর্থাৎ she had known everything, she had known everything। আশা করি বুঝতে পেরেছো। তাহলে as if, as though নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে এখন থেকে, আশা করি তোমাদের আর কেউ আটকাতে পারবে না। তো তোমাদের যদি তারপরও কোনো এখানে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সেটা কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে সাথে সাথে রিপ্লাই দেবো। হ্যাঁ, ওকে। সো তাহলে আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই। তো আমাদের ক্লাসটি অনেক লম্বা সময় ধরে তোমরা সবাই করো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কিন্তু 99% কমন পাবা। সো ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের উপর একটা আমরা সামগ্রিক ক্লাস কিন্তু এখান থেকে নিচ্ছি আমরা। হ্যাঁ, ওকে। সো আমরা এখন লেস্ট এবং ইন কেসের ব্যবহারটা আমরা একটু শিখবো এখন। হ্যাঁ, আচ্ছা, লেস্ট অর্থ হচ্ছে বা ইন কেস, যাতে, যাতে না বা নতুবা, যাতে বা নতুবা। এখানে বা ভয়ে ভয়ে, এখানে আরো একটা আছে ভয়ে ভয়ে, ভয়ে ভয়ে। এখন লেস্ট এবং ইন কেস বা মানে হচ্ছে আমাদের সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় আমরা একটু দেখি। এখানে যেটা বলা হচ্ছে যে ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আমরা এই যে অংশটুকু দেখো না, এটিতে তোমাদের কি ব্ল্যাঙ্ক থাকে কমপ্লিটিং সেন্টেন্সে, তাই না? আচ্ছা, তাহলে যে অংশটুকু তোমাদের থাকবে সেটা হচ্ছে ওয়াক ফাস্ট এবং লিস্ট। তাহলে ওয়াক ফাস্ট হচ্ছে দ্রুত দৌড়ানো, দ্রুত দৌড়াও, আর লিস্ট অর্থ হচ্ছে কি নতুবা, কিবা নতুবা, নতুবা ইউ শুড মিস দ্য ট্রেন, নতুবা তুমি কি করতে, তুমি ট্রেনটা মিস করে ফেলবে। ঠিক আছে, আর যদি এখানে দ্রুত দৌড়াও, যাতে তুমি কি ইউ শুড দ্রুত দৌড়াও, না হলে তুমি কি ট্রেনটা মিস করবে, তাহলে এখানে লিস্টের পরিবর্তে কিন্তু ইন কেসও হতে পারে। ঠিক আছে, ওকে। আশা করি বুঝতে পেরেছি। আর এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে লিস্ট এবং ইন কেস যদি তোমাদের কোনো কমপ্লিটিং সেন্টেন্সে থাকে, তাহলে পরবর্তী যে সেন্টেন্সটা হবে সেটা সাবজেক্টের পরে আমরা কি দেবো বলতো? শুড বা মাইট ব্যবহার করব, শুড বা মাইট। আমরা জানি এই যে শুড, মাইট, ক্যান, উইল, শ্যাল, এগুলো তো মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করলে কিন্তু এরপরে একটা আমাদের ভার্ব লাগবেই, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে খেয়াল করো, ওয়াক ফাস্ট, তাহলে তুমি ট্রেনটি মিস করতে পারো, তাহলে ইউর পরে আমরা কি দেবো? একটা শুড দিব। এখানে কিন্তু শ্যাল ব্যবহার করা যাবে না, আমাদের কি ব্যবহার করতে হবে? শুড, মাইট বা উড, কুড, এগুলো ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে মিস হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের কি প্রেজেন্ট ফর্ম হবে। তারপর হচ্ছে দ্য ট্রেন, অবজেক্ট। তাহলে ওয়াক ফাস্ট দ্রুত দৌড়াও, লিস্ট নতুবা ইউ শুড মিস দ্য ট্রেন। এখন এখানে একটা বিষয় আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, আমরা এর আগে যে দুইটা বিষয় হচ্ছে পড়িয়েছি, এখানে কিন্তু দুইটা ভাগ ছিল, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট এবং পাস্ট পারফেক্টের, বাট এখানে কিন্তু ওরকম কোনো ভাগ নেই, অর্থাৎ তোমাদের একটা স্ট্রাকচার মেনটেন করলেই তোমরা পাবা। লিস্ট নিয়ে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, পরীক্ষায় কিন্তু অনেক বডি প্রশ্ন আছে, এবারে কিন্তু আসার পসিবিলিটি আছে।
সো এখন খেয়াল করো, তাহলে আমরা একটু পরবর্তী যে দুইটা স্ট্রাকচার আছে সেটা একটু দেখি, আমরা এক্সারসাইজ করি। I wrote down her address, আমি তার ঠিকানাটা লিখে রেখেছি। ইন কেস, ইন কেস, ইন কেস I forget it, ইন কেস আমি এটা ভুলে যেতে পারি, অথবা I should forget it। এখন কথা হচ্ছে, খেয়াল করো, এই যে সেন্টেন্সটা এবং এই যে সেন্টেন্সটা, দুইটা সেন্টেন্স কিন্তু কারেক্ট। এখন কথা হচ্ছে তুমি কোনটা এখানে বসাবা, এটা হচ্ছে মূল কথা। এখন খেয়াল করো, ইন কেস অথবা লিস্টেড আগের সেন্টেন্সটা যেমনই হোক না কেন, আমাদের পরবর্তী সেন্টেন্সটা সাবজেক্টের সাথে আমরা কি ব্যবহার করব বলতো, শুড অথবা মাইট ব্যবহার করবো। এবার একটা প্রেজেন্ট ফর্ম নিয়ে আসবো ভার্বের। তাহলে বিষয়টা একটু খেয়াল করো, এখানে বলা আছে আই ফরগট, অর্থাৎ এখানে কিন্তু বিট ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম আছে। তাহলে কি এটা কি ঠিক আছে বলতো? আমাদের পূর্ব স্ট্রাকচার অনুযায়ী একদম কিন্তু ঠিক নেই। তাহলে পরবর্তী বিটা দেখি, আই শুড ফরগেট ইট, এটা ঠিক আছে, কারণ এটা কি শুড আছে, শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে এখানে কারেক্ট কোনটা বলতো? বি নাম্বার কারেক্ট। আই রোট ডাউন হার অ্যাড্রেস ইন কেস আই শুড ফরগেট ইট। আচ্ছা, তাহলে আমরা একটু পরবর্তী ইশা দেখি। এই যে পরবর্তী সেন্টেন্সটা আছে, এটা এ হবে না বি হবে? তোমরা একটু কমেন্টে জানাও, এ হবে নাকি বি হবে। হ্যাঁ, আচ্ছা, দে কিপড ওয়াচিং অল নাইট। আচ্ছা, ওয়াচিং অল নাইট অর্থাৎ মানে সে সারা রাত জেগেছিল বা সে সারা রাত জেগে আছে। লিস্ট এই ভয়ে যে, কি এই ভয়ে, খেয়াল করো, তাহলে এই ভয়ে ভয়ে এটাও কিন্তু এখানে কিন্তু খুব সহজে চলে এসেছে। সে সারা রাত কি দেখতেছিল, মানে কিছু দেখতে না, অর্থাৎ সে সারা রাত জেগেছিল লিস্ট এই ভয়ে যে রবার্স শ্যাল কাম। কি ভয়ে বলতো? যে ডাকাত চলে আসতে পারে, এর জন্য। মানে সে সারা রাত জেগেছিল এই ভয়ে যে ডাকাত চলে আসতে পারে। এখন আমরা একটু দেখি কোনটা কারেক্ট হবে। দেখো, রবার্স শ্যাল কাম এটাও কিন্তু স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, রবার শুড কাম এটাও স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে। এখন কারেক্ট কোনটা হবে বলো তো? এ হবে না বি হবে? খেয়াল করো, এ হবে না বি হবে? আমরা কি জেনেছি, যদি লিস্ট বা ইনকেস ব্যবহার হয় তাহলে সাবজেক্টের পরে আমরা শ্যাল ব্যবহার করব না, কি ব্যবহার করব? শুড ব্যবহার করব অথবা মাইট ব্যবহার করব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে আছে শ্যাল, তার মানে এটা ইনকারেক্ট। আর এখানে আছে কি বলতো? শুড। এখানে কি আছে? শুড, অর্থাৎ এটা হচ্ছে কারেক্ট। তাহলে বি নাম্বার হচ্ছে রাইট আনসার। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তো লিস্ট এবং ইনকেসের ব্যবহারটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম। এখন আমরা একটু নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার আমরা একটু দো অলদোর ব্যবহারটা জানবো। দো অলদো তো ক্লাস 6 থেকেই পড়ে আসছে, তাই না? আচ্ছা, তারপর আমরা এখান থেকে আমরা একটু ভালোভাবে একটু বুঝে যাই দো অলদো। তা দো অলদো অর্থাৎ দোর অলদোর অর্থটা হচ্ছে যদিও। যদিও অর্থাৎ যদিও সে গরিব, তারপরও সে কি? সৎ। তারপর হচ্ছে যদিও সে ইংলিশ জানে কিন্তু সে ইংলিশে কথা বলতে পারে না। যদিও সে ইংলিশ জানে কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। তাহলে এখানে একটা বিষয় আমরা একটু খেয়াল করি, দো অলদোর ব্যবহারটা কিন্তু খুবই সহজ। অর্থাৎ দো ব্যবহৃত যে সেন্টেন্সটা হয় মূলত দুটো ক্লোজ হয়, একটা ক্লোজ প্রেজেন্ট হলে পরবর্তী ক্লোজটাও কিন্তু প্রেজেন্টই হয়। ঠিক আছে, এখানে কোনো কদবাধা স্ট্রাকচার নাই। অর্থাৎ দো হি ইজ পুর, এটা কি প্রেজেন্টে আছে, তাহলে পরবর্তী যেটা থাকবে, অর্থাৎ এখানে কিন্তু ব্ল্যাঙ্ক থাকে, এখানে কি হবে বলতো? হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলটা একটু দেখি। দো হি নোস ইংলিশ, যদিও সে ইংলিশ জানে কিন্তু সে কি করতে পারে না বলতো? সে ইংলিশে কথা বলতে পারে না। সে কি কথা বলতে পারে না? তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? এখানে হচ্ছে হি ক্যান নট স্পিক ইন ইট, অর্থাৎ সেটা কি কথা বলতে পারে না। আর এখানে বি নাম্বার কারেক্ট, অর্থাৎ হি ক্যান নট স্পিক ইন ইট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তার মানে কি, দো অলদো যুক্ত যে দুইটি ক্লোজ হয়, একটা ক্লোজ প্রেজেন্ট হবে এবং পরবর্তী ক্লোজটাও প্রেজেন্ট হবে। তাহলে আমরা যে একটা ফর্মুলা শিখেছিলাম সেটা কি, আমরা ইংলিশ যখন কমপ্লিটিং সেন্টেন্স করতে যাব, সেটা শুধু কমপ্লিটিং না, প্রত্যেকটা গ্রামাটিক্যাল বিষয় তোমরা হচ্ছে আগে সম্পূর্ণটা পড়বা, তারপর হচ্ছে এটা মানে বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, তুমি যখন এটা বুঝতে পারবা, অর্থটা বুঝতে পারবা, তখন কিন্তু পরবর্তী পূর্ণতা অর্থাৎ এই যে কমপ্লিটিং মানে তোমার যে শূন্যস্থান পূরণটা করতে কিন্তু তোমাকে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি নিজে নিজে চিনতে পারো যে সে যদিও সে ইংলিশ জানে তাহলে সে ইংলিশে কথা বলতে পারে না। ঠিক আছে, একদম সহজ একটা বিষয়।
সো যাই হোক, এখন আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। সো নো সুনার হ্যাড, এটা হচ্ছে একটা কমপ্লিটিং সেন্টেন্সের যে কয়েকটা রুলস আছে তার মধ্যে একটা জাতীয় রুল, নো সুনার হ্যাড। তারপর এখানে কিন্তু আরো আছে, হ্যাঁ আরো আছে, সেটা হচ্ছে হার্ডলি হ্যাড, হ্যাঁ হার্ডলি হ্যাড, তারপর হচ্ছে স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড, তারপর হচ্ছে বেরলি হ্যাড। তো সবকিছুর ব্যবহার হচ্ছে আমরা দুটো রুলস এর মাধ্যমে শিখবো। কয়টা রুলস? দুইটা। চারটা ফর্মুলা, কিন্তু রুলস কয়টা? দুইটা। যদিও এখানে অনেকে চারটা ভাগে পড়ায়, কিন্তু আমরা কি দুটো রুলস পড়লেই আমরা খুব সহজেই এই বিষয়টা ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, তো খেয়াল করো নো সুনার হ্যাড এর ব্যবহারটা। নো সুনার হ্যাড হচ্ছে করতে না করতে বা যেতে না যেতেই, অর্থাৎ নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটি চলে গেছে, ট্রেনটি চলে গেছে। আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছেই ট্রেনটি কি চলে গেছে। এখন এখানে কিছু স্ট্রাকচার মেনটেন করে হচ্ছে আমাদের মূলত এগুলো করতে হবে। তাহলে এখানে দুটো ফর্মুলা আছে, অর্থাৎ নো সুনার হ্যাড, হ্যাঁ আই রিচ দ্য স্টেশন, আমরা একটু এইটুকু নেই, তোমাদের প্রশ্নে কিন্তু এইটুকু থাকবে আর বাকিটা তোমাদের নিজেদের করতে হবে। তাহলে নো সুনার দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সে বাক্যটা হয় মূলত পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের স্ট্রাকচারটা কি আমরা জেনেছিলাম বলতো? সাবজেক্ট হবে, তারপর হচ্ছে হ্যাড হবে, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3 ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, ওকে। সো এখন নো সুনার যখন বসে, খেয়াল করো নো সুনার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নো সুনার যখন বসে তখন কিন্তু স্ট্রাকচারটা এভাবে থাকে না, মানে পাস্ট পারফেক্টই থাকবে। কিসে থাকবে? তাহলে এটা কিসের একটা আমরা একটু এটা লিখে নেই, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো নো সুনার যখন থাকবে তখন এটা কি হবে? হ্যাডটা আগে চলে আসবে, তারপর হচ্ছে সাবজেক্ট চলে আসবে, তারপর কি সাবজেক্ট চলে আসবে, তারপর হচ্ছে ভি3 ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এছাড়া আর কিছু পরিবর্তন নাই, জাস্ট হ্যাডটা আগে চলে আসে, তারপর হচ্ছে সাবজেক্টটা চলে আসে। এই ধরনের বাক্য যদি তুমি কখনো বইতে দেখো তখন যেটা করতে হবে, পরবর্তী যে সেন্টেন্সটা হবে, পরবর্তী যে ক্লোজটা হবে সে ক্লোজটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে কি? পাস্ট ইনডিফিনিটে করতে হবে। কিসে করতে হবে? পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের বি2 ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা পাস্ট ইনডিফিনিটের হচ্ছে স্ট্রাকচার। তাহলে একটা বিষয় আমরা একটু ক্লিয়ার হই, সেটা কি ইফ ক্লোজটার পর অর্থাৎ নো সুনার হ্যাড যুক্ত যে বাক্যটা থাকবে তার পরবর্তী ক্লোজটা আমাদের পাস্ট ইনডিফিনিটে দিতে হবে, কিন্তু তার আগে আমাদের দেন ব্যবহার করতে হবে, দেন ব্যবহার করতে হবে। এখন এখানে তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি, যেমন এখানে নো সুনার হ্যাড এর পাশাপাশি কিন্তু আরো তিনটা আছে, অর্থাৎ স্কার্সলি হ্যাড আছে, বেরলি হ্যাড আছে, হার্ডলি হ্যাড আছে। তবে এই নো সুনারটা হচ্ছে একটু ব্যতিক্রম, অর্থাৎ এই জায়গাটায় শুধু নো সুনার ক্ষেত্রেই হচ্ছে দেন হয় আর বাকিগুলোর ক্ষেত্রে হোয়েন হয়। এখন এটা আমরা একটু পরেই আমরা ক্লিয়ার হব। অর্থাৎ নো সুনার যদি হয় তাহলে পরবর্তী এই যে তোমার হচ্ছে কমপ্লিটিং করার বেলায় সম্পূর্ণ সেন্টেন্সটার পরে হচ্ছে আমরা কি দেব? দেন দেব। কি দেব? দেন। দেনের পর হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী সেন্টেন্স বসাবো। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী সেন্টেন্স বসাবো। তাহলে দ্য ট্রেন লেফট, অর্থাৎ এখানে কিন্তু লিভ হচ্ছে কি ফর্ম বলতো? লিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর লেফট হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এখানে দ্য ট্রেন লেফট, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা একটু পরবর্তী সেন্টেন্সটা একটু দেখি এবং তোমরা উত্তর দাও। নো সুনার হ্যাড, কি আছে? নো সুনার হ্যাড উই এন্টার্ড দ্য রুম, আমরা রুমে ঢুকতেই ড্যাশ, তারপর কি হবে বলতো? এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে। হ্যাঁ, একটা অপশন কি দেন দে স্টার্টেড ক্লাপিং, তারা হাতে তালি দেওয়া শুরু করেছিল। তারপর হচ্ছে হোয়েন দে হ্যাড স্টার্টেড ক্লাপিং। অর্থাৎ খেয়াল করো এইটার অর্থ এটার অর্থ কিন্তু একই, অর্থাৎ এখানে কিন্তু স্ট্রাকচার এটা কিন্তু পাস্ট কিসে আছে বলতো? ইনডিফিনিটে আছে, আর এটা আছে পাস্ট পারফেক্টে। তাহলে আমরা নো সুনার হ্যাড যুক্ত বাক্যটার পরবর্তী ক্লোজটা আমরা কিসে দেব বলতো? পাস্ট ইনডিফিনিটে দেব। কিন্তু এখানে দুটো স্ট্রাকচার দেখো, এখানে সাবজেক্ট আছে
তারপর হচ্ছে স্টার্ট অর্থ মানে হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ফর্ম কি বলতো স্টার্টেড, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আছে। কি অনুযায়ী আছে বলতো? পাস্ট ইনডিফিনিট অনুযায়ী আছে। এটা কি পাস্ট ইনডিফিনিট। আর এটা হচ্ছে কি অনুযায়ী আছে বলতো? এটা কিন্তু হ্যাড স্টার্টেড অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 ফর্ম, তাহলে এটা পাস্ট পারফেক্ট অনুযায়ী আছে। তাহলে আমরা কোনটা দিব বলতো? আমরা পরবর্তী ক্লোজটা পাস্ট ইনডিফিনিটে দিব, তাহলে এইটা কারেক্ট। এবং এখানে আরো একটা বিষয় একটু ক্লিয়ার হয়, যেমন এখানে হোয়েন আছে, তার নো সুনার হ্যাড যদি হয় তার শেষে হচ্ছে আমরা হোয়েন ব্যবহার করব না দেন ব্যবহার করব বলতো? দেন ব্যবহার করব। ঠিক আছে, শুধু এইটাই ব্যতিক্রম। ওকে, তাহলে নো সুনার হ্যাড স্ট্রাকচারটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যে আরো তিনটে স্ট্রাকচার আছে, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, তারপর হচ্ছে বেরলি হ্যাড, এই কয়টারও হচ্ছে স্ট্রাকচার কিন্তু এই নো সুনার হ্যাডের মতোই, শুধু পরিবর্তনটা হচ্ছে নো সুনার হ্যাডের বেলায় দেন হবে আর অন্য সকলগুলোর বেলায় হচ্ছে হোয়েন হবে, আর বাকি স্ট্রাকচার গুলো এক। চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হই। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করি আমরা হার্ডলি হ্যাড, তারপরে স্কার্সলি হ্যাড, বেরলি হ্যাড, এটাও কিন্তু একই অর্থ। অর্থাৎ হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টারেড দ্য রুম, টিচার শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে দ্য স্টুডেন্ট কিপড কোয়েট, মানে পুরো শিক্ষার্থীরা তারা কি শান্ত হয়ে গেল, তারা কি সম্পূর্ণ শিক্ষার্থীরা শান্ত হয়ে গিয়েছে। তাহলে নো সুনার হ্যাড, তাহলে এর সাথে আমরা একটু নো সুনার হ্যাডটা ব্যবহার করি। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, বেরলি হ্যাড, সবগুলোর অর্থই কি যাতে না যাতে অথবা করতে না করতে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু আরো স্ট্রাকচার আছে যে শ্যাম আমাকে দেখতে না দেখতেই সে কি করেছিল, হাঁটা শুরু করেছিল। তাহলে এখানে পরিবর্তনটা কোথায় বলতো? আমরা যখন হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, বেরলি হ্যাড ব্যবহার করি এটা মূলত পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী থাকে, অর্থাৎ তোমাদের প্রশ্নে এইটুকু থাকবে, অর্থাৎ এটা কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে পরবর্তী ক্লোজটা কিসে দেব বলতো? পাস্ট ইনডিফিনিটে। একই ভাবে, হ্যাঁ একই ভাবে পরবর্তী ক্লোজটা পাস্ট ইনডিফিনিটে হবে। ঠিক আছে, অর্থাৎ মূল ভার্বটা হবে পাস্ট ফর্মে আর পাস্ট পারফেক্টে মূল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্মে এবং তার আগে হ্যাড বসবে। এই যে হ্যাডটা আমরা বসালাম এবং এটা সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা একটু আগেই করেছি আমরা। তাহলে খেয়াল করো, ওই যে আগে নো সুনার হ্যাড আমরা যেটা দেখলাম সেটা এবং এটার কিন্তু স্ট্রাকচার কিন্তু একই, পরিবর্তনটা কিন্তু শুধু এই হোয়েন এর জায়গায়। অর্থাৎ নো সুনার হ্যাড যদি হয় তখন এখানে দেন হবে, কি হবে? দেন হবে। আর যদি নো সুনার হ্যাড না হয়ে যদি এই তিনটা হয় তাহলে এখানে হোয়েন ব্যবহার করবে, আর বাকি স্ট্রাকচার কিন্তু সব ঠিক থাকবে। অর্থাৎ এখানে স্টুডেন্ট আছে এবং কিপড আছে, কিপড কোয়েট, তাহলে কিপডটা হচ্ছে কি পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা একটু এখানে বিষয়টা একটু, এখানে আমাদের প্রশ্ন আছে এটা আমরা ক্লিয়ার করি। এইখানে যে প্রশ্নটা আমরা দেখলাম এখানে বলতো আনসার কোনটা কারেক্ট হবে? এ হবে নাকি বি হবে? এ হবে নাকি বি হবে? একটু কমেন্টে জানাও আমাদের, এ হবে না বি হবে? আচ্ছা, তো খেয়াল করো, scarcely had I started working on the computer, অর্থাৎ যখন আমি কম্পিউটারে কাজ করা শুরু করলাম তখনই then the electricity went when the electricity was gone, তখনই কারেন্ট চলে গিয়েছিল। যখনই আমি কি কম্পিউটারে কাজ করা শুরু করেছিলাম তখনই কারেন্ট চলে গিয়েছিল। এখন কত হচ্ছে তোমাদের এরপরে যে শূন্যস্থানটা পূরণ করবা তার আগে আমরা একটা কি নিয়ে আসবো বলতো? দেন অথবা হোয়েন নিয়ে আসবো। এখন এখানে কি কোনটা হবে বলতো? স্কার্সলি হ্যাড আছে, তাহলে এখানে আমাদের হোয়েন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হোয়েন। শুধু নো সুনার হ্যাডের বেলায় দেন হবে আর বাদ বাকি তিনটার বেলায় হোয়েন হবে। ঠিক আছে, এটা জানি কখনো না ভুলো তোমরা। ঠিক আছে, এটা জানি কখনো না ভুলো। তাহলে এখানে খেয়াল করো দেন আছে, অর্থাৎ এ নাম্বারে কি আছে? দেন। তার মানে এটা কিন্তু প্রথমেই ক্রস, আমাদের বাকিগুলো আর মিলানোর দরকার নেই, এটা প্রথমে কি ক্রস হয়ে গেছে। কেন? কারণ আমরা জানি স্কার্সলি থাকলে আমাদের এখানে হোয়েন হবে, তার মানে এটা ভুল। তারপরে বিটা দেখো, হোয়েন দ্য ইলেকট্রিসিটি ওয়াজ গন, অর্থাৎ এইটা হচ্ছে কি এটা কারেক্ট আনসার। ঠিক আছে, এটা কারেক্ট আনসার। এখন এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, এখানে আরেকটা আমরা
ফর্মুলা একটু জানি ভালোভাবে, সেটা হচ্ছে কি ওয়াজ গন। এখানে শুধু ওয়াজ কেন, ওয়াজ গন দুটোই তো ভার্ব, অর্থাৎ এটা অক্সিলারি এবং এটা ভি থ্রি ফর্ম। তাই এটা একটু কেমন যেন হয়ে গেল না, বিষয়টা একটু খেয়াল করে। এটা মূলত পেসিভ সেন্স অনুযায়ী সেন্টেন্সটা দিয়েছে, কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট মানে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার অনুযায়ী আছে। অর্থাৎ তোমাদের এখানে ওয়েন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজ গন দিয়েছে কেন? কারণ খেয়াল করো, দ্য ইলেকট্রিসিটি যে চলে গিয়েছে, এটা কিন্তু ইলেকট্রিসিটি একা একা চলে যেতে পারছে? মানে ইলেকট্রিসিটি যে চলে যাওয়াটা বা বন্ধ হয়ে যাওয়া, এটা কি ইলেকট্রিসিটি নিজেই বন্ধ করতে পেরেছে নিজেকে? অবশ্যই না, এটা কেউ না কেউ বন্ধ করেছে, তাই না? তারপরে তো কারেন্টটা যায়, কারো মাধ্যমেই তো বন্ধ করা হয়, তাই না? সো এই জন্য হচ্ছে মূলত একটা প্যাসিভ সেন্স অনুযায়ী ওয়াজ গন হয়েছে। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? বি নাম্বার, when the electricity was gone, when the electricity was gone। ঠিক আছে, তো আশা করি তোমরা এই পুরো ফর্মুলাটা নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, বেরলি হ্যাড, এই সম্পূর্ণ ফর্মুলাটা তোমরা সহজে বুঝতে পেরেছো। তো তোমরা যারা আমাদের ক্লাস দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসগুলো দেখতে পারে, এবং শেয়ার দিয়ে আমাদের যদি স্ক্রিনশটটি পাঠিয়ে দাও, আমরা কিন্তু তোমাদের লেকচার শিটটি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। স্ক্রিনশট যদি কমেন্টে দাও আমাদের, যে আমি শেয়ার দিয়েছি, এরকম একটা স্ক্রিনশট দিয়ে যদি কমেন্টে দাও, আমরা তোমাদের এই পিডিএফ লেকচার শিটটা পাঠিয়ে দিব। আচ্ছা, সবাই একটু ক্লাসে অবশ্যই রেসপন্স করবা, হ্যাঁ। ক্লাসটা কিন্তু অনেক লম্বা টাইম হবে, তো তোমরা যাতে ভালো করো, তোমাদের জন্য কিন্তু আমরা এত এত কষ্ট করি, ঠিক আছে? আমরা কিন্তু অনেক ফ্রি ক্লাস দিচ্ছি, এবং ডে বাই ডে, অর্থাৎ প্রতিদিন। এবং তোমরা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখারই হও না কেন, সবাই কিন্তু এখানে ক্লাস করতে পারছো। অর্থাৎ আমরা কিন্তু শুধু একটা শাখা নিয়ে কাজ করছি বিষয়টা কিন্তু না, আমরা কিন্তু ওভারঅল সেক্টর নিয়ে কাজ করছি তোমাদের এইচএসসি অ্যাডমিশন। সো এই জন্য তোমরা একটু আমাদের ক্লাসগুলো বেশি বেশি দেখো, বেশি বেশি শেয়ার করো, এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, ঠিক আছে? ওকে, সো আমরা এখন পরবর্তী স্লাইডে একটু চলে যাব। তার একটা বিষয় একটু ক্লিয়ার করি, আমাদের এখানে দেখো, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আমরা একটা ধামাকা ব্যাচ লঞ্চ করেছি। কি ব্যাচ বলো তো? ধামাকা ব্যাচ। অর্থাৎ তোমরা যদি এ প্লাস পেতে চাও, পরীক্ষা অনেক ভালো করতে চাও, এবং দেশ সেরা টিচারদের কাছে পড়তে চাও, তাহলে তোমাদের এই কোর্সটিতে ভর্তি হয়ে যাওয়া উচিত। এ প্লাস হান্টার ব্যাচ, এ প্লাস হান্টার ব্যাচ, ঠিক আছে? বিশেষ করে যারা 25 ব্যাচ আছো তোমরা, হ্যাঁ, তোমাদের জন্য মূলত এই ব্যাচটা লঞ্চ করা, এ প্লাস হান্টার ব্যাচ। তোমরা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখারই হও না কেন, তোমরা কিন্তু সবাই আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারবা। তোমাদের সায়েন্সের জন্য কিন্তু সম্পূর্ণ আমাদের বুয়েটের টিচার্স প্যানেল রয়েছে, তোমাদের বুয়েটের মেন্টররা হচ্ছে তোমাদেরকে পড়াবেন, এবং কমার্সের জন্য সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স প্যানেল, এবং আর্টসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স প্যানেলরা হচ্ছে তোমাদেরকে পড়াবেন। সুতরাং তোমরা হচ্ছে আর দেরি না করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের একদম ফুল তোমাদের সিলেবাসের যাবতীয় সবকিছু পড়ানো হবে, এখানে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসটা আবার সেভ থাকবে, তোমরা পরবর্তী আবার পড়ে নিতে পারবা, আবার ক্লাস ওয়াইজ লেকচার শিট প্রদান করা হবে। তার মানে তোমরা যাতে পরীক্ষায় সর্বোচ্চ ভালো করতে পারো, এর জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সো এটাই হচ্ছে কথা। সো আমরা এখন আমাদের আলোচনায় শুরু করে দিই। তো খেয়াল করো, তাহলে পরবর্তী যেটা আছে as soon as, as soon as এর ব্যবহারটা আমরা একটু দেখব। as soon as অর্থ হচ্ছে করতে, অর্থাৎ as soon as রানা sat down the phone rang, অর্থাৎ রানা বসতে না বসতেই টেলিফোনটি বেজে উঠেছিল। খেয়াল করো, scarcely had, hardly had, no sooner had, barely had, এই যে সেন্টেন্স গুলো আমরা একটু আগে পড়েছি, এগুলো কিন্তু সব নেগেটিভ বাক্য। কি বাক্য বলতো? নো সোনার হ্যাড আমরা কিন্তু নো দেখতে পাই নেগেটিভ, বাট স্কার্সলি হ্যাড, বেরলি হ্যাড, এগুলোও কিন্তু নেগেটিভ বাক্য, ঠিক আছে? তাই এখানে কিন্তু তোমার স্কার্সলি হ্যাড এর যে বাক্যটাতে আলাদা কিন্তু নট বা নো বসাতে পারবা না, ওকে? আচ্ছা, আর অ্যাজ সুন অ্যাজ সবসময় কি পজিটিভ বসে। তো অ্যাজ সুন অ্যাজ রানা স্যাট ডাউন, রানা বসতে না বসতেই দ্য ফোন র্যাং, ফোনটি বেজে উঠলো। অর্থাৎ নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড এর মতোই কিন্তু এটার অর্থ, জাস্ট ওটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। ওকে, সো তারপর একটা খেয়াল করো, as soon as he teacher came, অর্থাৎ এখানে হচ্ছে দা হবে, হ্যাঁ, দা টিচার কেম। as soon as the teacher came মানে শিক্ষক আসতে না আসতেই there was silence,
মানে সবাই কি, দে ওয়াজ সাইলেন্ট, তারা বা দেয়ার ওয়াজ সাইলেন্ট, সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে as soon as she heard the news, সে সংবাদটি শুনতে না শুনতে she burst into tears, তার চোখ থেকে কি অঝরে পানি ঝরলো। ঠিক আছে, মানে সে কেঁদে দিল এরকম। ঠিক আছে, বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন খেয়াল করো, তার মানে as soon as এটার ব্যবহারটা কি, যে আমাদের as soon as যুক্ত যে বাক্যটি হবে এটি মূলত পাস্ট ইনডিফিনিটে হয়। কিসে হয়? as soon as, তারপর হচ্ছে তোমার এটা কি পাস্টে হবে, কিসে হবে? পাস্ট ইনডিফিনিট। পরবর্তী বাক্যটাও পাস্ট ইনডিফিনিটে হবে। পরবর্তী বাক্যটাও কিসে হবে বলতো? পাস্ট ইনডিফিনিটে হবে। পরবর্তী বাক্যটাও পাস্ট ইনডিফিনিটে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন খেয়াল করো, as soon as Rana sat down বা as soon as the teacher came, তাহলে এই সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিটে আছে না? তাহলে পরবর্তী সেন্টেন্সটা আমরা কি পাস্ট ইনডিফিনিটে দেব, অর্থাৎ there was silence, there was silence, there was silence। তারপর একটা খেয়াল করো, as soon as she heard it, অর্থাৎ hear, hear হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে heard, এর পাস্ট ফর্ম কি বলতো? heard। তাহলে এটা হচ্ছে কি বিয়ন্ড প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে B2। ঠিক আছে, B2। তাহলে এখানে কি হবে? as soon as she heard the news, সে সংবাদটি শুনতে না শুনতে, পরেরটা হচ্ছে burst into tears, অর্থাৎ এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হয়েছে। তাহলে as soon as যুক্ত বাক্যটা আমরা কি করব বলতো? আমরা কিন্তু no sooner had, scarcely had এগুলো তো দেখেছি। আমাদের শূন্যস্থানে যে বাক্যটা বসবে সেটা কিন্তু প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে হবে। আবার as soon as এর বেলায় কিন্তু পাস্ট ইনডিফিনিটি হয়েছে, অর্থাৎ as soon as, no sooner had, scarcely had, barely had, হার্ডলি হ্যাড যুক্ত বাক্যগুলোতে তুমি যখন কমপ্লিট করতে যাবা তখন তোমাদের শূন্যস্থানটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা একটু আমাদের ক্লাসে রেসপন্স করো এবং আমাদের ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাও। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাও। আচ্ছা, 8 নাম্বার আমরা এখন পড়বো উড ইউ মাইন্ড। সো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এই ক্লাসটা হেলাফেলা করো না। তোমরা হয়তো বইতে অনেক রুলস দেখতে পারো, অনেক স্যার অনেক রকমের পড়াতে পারেন, বাট জানি না তোমরা কতটা শিখতে পেরেছো বা তোমরা কতটা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখো। তো তোমাদের আমি বলছি এই ক্লাসটা একটু সম্পূর্ণভাবে করো, ইনশাল্লাহ তোমরা 5 মার্ক কেউ আটকাতে পারবে না তোমাদের। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ইনশাল্লাহ এখান থেকে 99% কমন পড়বে। কত পার্সেন্ট বলো তো? 99% কমন পড়বে। সো ক্লাসটা সবাই ধৈর্য সহকারে দেখো। সো অডিও মাইন্ড অর্থ কি? আপত্তি করবেন কি যদি কিছু মনে না করেন। অডিও মাইন্ড হচ্ছে যদি কিছু মনে না করেন। আমরা সব বলি না যে অডিও মাইন্ড যদি কিছু মনে না করেন তাহলে 1 কাপ চা দান। অডিও মাইন্ড মানে যদি কিছু মনে না করেন কলমটি আমাকে দিবেন, সেরকম কথা কিন্তু আমরা বলি। সো তোমাদের যেটা হয় মূলত কমপ্লিটিং সেন্টেন্সে শুধু অডিও মাইন্ড থাকে। তার অডিও মাইন্ড থাকার কারণে যেটা হয়েছে তুমি কিন্তু যে কোনো বাক্য বসাতে পারো অডিও মাইন্ডের সাথে। তোমাদের যে আমার এখানে যে লেখাগুলো আছে এগুলো হুবহু বসাতে হবে সেটা না, তুমি নিজের মতো করে বসাবা, কিন্তু স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। তাহলে অডিও মাইন্ড যদি কিছু মনে না করেন 1 কাপ কফি দিন, বা যদি কিছু মনে না করেন আমাকে একটা কলম দিন। দিতে পারো না, এখানে কিন্তু তুমি বসাতে পারো চাইলে, কিন্তু এটাও কারেক্ট হবে। সো খেয়াল করো, অডিও মাইন্ডের পরে আমাদের যে বাক্যটি হবে, অডিও মাইন্ডের পরে আমাদের যে বাক্যটি হবে সেটি হচ্ছে কি একটু ব্যতিক্রম। এটা অডিও মাইন্ডের পরে ভার্বটার সাথে সবসময় আইএনজি হয়। কি হয় বলো তো? ভার্বের সাথে সবসময় আইএনজি হয়, তারপর হচ্ছে বাকি অংশ। অর্থাৎ এখানে অডিও মাইন্ড হবে, তারপর হচ্ছে একটা ভার্ব হবে, তারপর হচ্ছে একটা অবজেক্ট হবে। অর্থাৎ প্রথম হচ্ছে অডিও মাইন্ড হবে, মানে যেটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে। হ্যাঁ, এরপরে তুমি যখন শূন্যস্থান কভার করতে যাবে তখন তোমাকে ভার্ব দিয়ে শুরু করতে হবে, আর সেই ভার্বটা থাকতে হবে আইএনজি যুক্ত।
ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, তারপর অবজেক্ট। যেমন would you mind যদি কিছু মনে না করেন taken a cup of tea, taken a cup of tea, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, কারণ এটা কি প্রশ্ন বোঝানো হয়েছে, এই জন্য তোমাকে প্রশ্নসূচক চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে would you mind যদি কিছু মনে না করেন taking a cup of tea, taken a cup of tea। আচ্ছা, তারপর খেয়াল করো would you mind, আর একটা বাক্য দেখি, would you mind যদি কিছু মনে না করেন taken this book back for me, তাহলে আমার জন্য এই বইটি আমাকে দিবেন, ব্যাগ দিবেন, ফেরত দিবেন, যদি কিছু মনে না করেন এই বইটি কি আমাকে দিবেন। তাহলে খেয়াল করো যে বিষয়টা এখানে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু যে আমাদের মূল ভার্বের সাথে আইএনজি হয়েছে আর বাকি হচ্ছে অবজেক্ট। তারপরে খেয়াল করো would you mind যদি কিছু মনে না করেন sending that mail for me, যদি কিছু মনে না করেন তাহলে আমাকে একটা কি মেল দিন, অর্থাৎ এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ তোমাদের এই স্ট্রাকচারটা মেইনটেইন করে তুমি যে কোনো বাক্য দিতে পারো। যদি কিছু মনে না করেন আমাকে একটা পেন দিবেন, তাহলে এখানে কি would you mind taken this pen, রাইট? ওকে, সো আশা করি এটা পুরোপুরি ভাবে তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা would you mind এর আর একটা ব্যবহার দেখি। এই যে would you mind এর এই ব্যবহারটা কিন্তু একটু কম যদিও, তারপরে তোমরা জেনে রাখো যদি বাই চান্স চলে আসে সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদ। ঠিক আছে, ওকে, তাহলে খেয়াল করি আমরা এখানে কি আছে স্ট্রাকচার would you mind if somebody, তাহলে একটু বিষয়টা খেয়াল করি আমরা। would you mind if somebody, বাট এখানে একটা বিষয় আছে, would you mind এর পরে if ও হতে পারে, তুমি if দিয়েও বসাতে পারে, বাট if দিয়ে যদি তুমি দাও তাহলে সেটার স্ট্রাকচারটা একটু ভিন্ন রকমের হতে হবে। মানে অর্থাৎ হচ্ছে তোমার would you mind এর পরে তুমি চাইলে ওই taken, ওই যে একটু আগে যে রুলসটা আমরা পড়েছি, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তারপর হচ্ছে একটা অবজেক্ট দিবা, সেটাও পারো, অথবা এভাবেও তুমি লিখতে পারো। এটা একটু যদিও কঠিন, এটা তারপরে তোমরা একটু জেনে রাখো। would you mind if I used your mobile now, তুমি যদি কিছু মনে না করো, তুমি যদি কিছু কি মনে না করো তাহলে আমি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে যেটা হয়েছে would you mind এর পর যে ভার্ব, মানে যে if দিতে হবে আমাদের, if এর পরে যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট অনুযায়ী দিতে হবে। তাহলে এখানে ইউজ এর পরিবর্তে কি হয়েছে বলো তো, ইউজ এর পরিবর্তে ইউজড, অর্থাৎ এটা V2 ফর্ম আর এটা হচ্ছে V1, মানে প্রেজেন্ট ফর্ম আর এটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে খেয়াল করো would you mind যদি কিছু মনে না করেন if I used your mobile now, আমি কি তোমার মোবাইলটি ব্যবহার করতে পারি। সো এটা হচ্ছে বিষয়। তারপরে খেয়াল করো তাহলে কি if এর পর আমরা যে সেন্টেন্সটা ব্যবহার করব এটা পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট আসবে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট আসবে, তারপর হচ্ছে তোমার ভার্বের V2 ফর্ম, তারপর হচ্ছে বাকি অংশ। এখন if এর পরিবর্তে তুমি চাইলে সামবডিও ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো বলো তো, সামবডিও ব্যবহার করতে পারো। সামবডি বলতে মানে তুমি কারোর নামও ব্যবহার করতে পারো। আমরা একটু বিষয়টা একটু ক্লিয়ার হবো একটু পরে। would you mind যদি কিছু মনে না করো if I borrowed your motorcycle tonight, যদি কিছু মনে না করো আমি কি তোমার মোটরসাইকেলটা আজকে রাতের জন্য ভাড়া পেতে পারি। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে if এর পর যে আমাদের বাক্যটা দিয়েছি এটা কি পাস্ট ফর্মে আছে। কি ফর্মে আছে বলো তো, পাস্ট ফর্মে আছে। তাহলে তৃতীয় স্ট্রাকচারটা হচ্ছে কি যে if এর পরিবর্তে চাইলে আবার তুমি কি করতে পারো বলো তো, এই যে একটা সাবজেক্ট দিয়েছে না, এই সাবজেক্টের জায়গায় কোনো নামও হতে পারে, কোনো নামও হতে পারে। তবে এখানে একটা বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে, কোনো নাম দিলে সেটার সাথে অ্যাপোস্ট্রফির সাথে এস বসাতে হবে এবং তার সাথে যে ভার্বটা হবে এই ভার্বের সাথে সর্বদা আইএনজি বসাতে হবে, আর বাকি অংশ তুমি যেভাবে বসাও। তাহলে would you mind যদি কিছু মনে না করো পিটারস স্টেইং হিয়ার উইথ আস, যদি কিছু মনে না করেন তাহলে আমাদের সাথে পিটার্স কি এখানে বসতে পারে, পিটার্সটা কি এখানে বসতে পারে। would you mind যদি কিছু মনে না করেন মাই ব্রাদার্স কামিং উইথ আস টু দ্য পিকনিক, যদি কিছু মনে না করেন তাহলে আমার ভাই কি পিকনিকে আমাদের সাথে আসতে পারে। সো বিষয়টা হচ্ছে যে এটা যে আমরা
চাইলে এই তিন ভাবে অর্থাৎ ইফ দিয়েও শুরু করতে পারি, অর্থাৎ সামবডি কারো নাম দিয়েও শুরু করতে পারি, অথবা কারো মানে ভার্বের সাথে আইএনজি দিয়েও আমরা শুরু করতে পারি। তবে সব থেকে সহজ নিয়ম কোনটা বলতো? ফার্স্টে যেটা পড়িয়েছি অর্থাৎ এটা, যে ওডিও মাইট এরপরে তুমি ভার্বের সাথে আইএনজি দিয়ে এটা তোমার যে ইফি দিতে হবে সেটা কিন্তু বিষয় এরকম না। ওডিও মাইন্ডের সাথে তিনটে স্ট্রাকচার দিয়েছি, তোমার যেটা ভালো লাগে তুমি দিতে পারো। তবে সবচেয়ে সহজ স্ট্রাকচার হচ্ছে কি এটা, ঠিক আছে? তো এখন খেয়াল করো টিল এবং আনটিলের ব্যবহারটা আমরা একটু দেখবো। টিল এবং আনটিল, টিল এবং আনটিল। টিল আনটিল অর্থ কি বলতো? পর্যন্ত, পর্যন্ত। টিল আনটিল অর্থ কি বলতো? পর্যন্ত। আমরা বলি না অনেক সময় জাস্ট ওয়েট টিল আই কামস, মানে আমি আসা পর্যন্ত তুমি এখানে কি করো? অপেক্ষা করো। তো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে মূলত জাস্ট ওয়েট টিল এটা থাকবে, আর এই যে অংশটুকু আছে না, এই অংশটুকু হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। এটা তোমার নিজের মতো করে দিতে হবে। তাহলে এই টিল এবং আনটিলের ব্যবহারটা আমরা একটু ভালোভাবে বুঝবো। প্রথমে খেয়াল করো এখানে টিলের যে বিষয়টা থাকবে, টিলের সাথে তোমাদের টিলের আগের যে সেন্টেন্সটা, এই যে টিলটা, হ্যাঁ, টিলের আগের সেন্টেন্সটা প্রেজেন্টে হতে পারে, ফিউচার টেন্সেও হতে পারে। যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তাহলে টিলের পরবর্তী ক্লোজটা হবে প্রেজেন্ট টেন্সে। কি টেন্সে হবে বলতো? প্রেজেন্ট টেন্সে। অর্থাৎ জাস্ট ওয়েট এটা কি প্রেজেন্টে আছে, টিল তারপরেরটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মই হবে। তাহলে জাস্ট ওয়েট, এখানে ওয়েট করো, হি কেমস মানে সে আসা পর্যন্ত। আচ্ছা, তাহলে খেয়াল করি পরবর্তী সেন্টেন্সটা। যদি টিল আনটিল, টিল বা আনটিলের আগের সেন্টেন্সটা, টিল বা আনটিলের আগের সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে পরবর্তী সেন্টেন্সটা অটোমেটিক্যালি ভাবি পাস্ট টেন্স অনুযায়ী হবে। পরের সেন্টেন্সটা কি অটোমেটিক্যালি ভাবি পাস্ট টেন্স অনুযায়ী হবে। তাহলে বিষয়টা একটু খেয়াল করি আমরা। হি ওয়েটেড সে অপেক্ষা করেছিল। এখন খেয়াল করো এই যে ওয়েটেডটা এটা কিন্তু পাস্ট ফর্মে আছে। কি ফর্মে আছে বলতো? পাস্ট ফর্মে আছে, তাই না? আচ্ছা, আর এখানে ওয়েটটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে অর্থাৎ প্রেজেন্ট টেন্স। তার প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমাদের পরবর্তী সেন্টেন্সটা প্রেজেন্ট। কিন্তু আমরা জানি টিল আনটিলের আগে যদি পাস্ট হয় তাহলে পরবর্তী সেন্টেন্সটাও পাস্টে হবে। তাহলে খেয়াল করো, তাহলে হি ওয়েটেড সে অপেক্ষা করেছিল আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য ট্রেন কেম, যতক্ষণ না পর্যন্ত ট্রেনটি আসে। অর্থাৎ কেমটা হচ্ছে কি ফর্ম বলতো? ভি2 ফর্ম। কি ফর্ম? ভি2, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা হচ্ছে কি পাস্ট টেন্স। অটোমেটিক্যালি ভাবে খেয়াল করো এইটার এইটা কিন্তু একই সেন্টেন্স না, কিন্তু পরিবর্তনটা কিভাবে হয়েছে দেখছো? অর্থাৎ টিলের আগে প্রেজেন্ট হলে পরে প্রেজেন্ট, টিলের আগে পাস্ট হলে পরেও পাস্ট হবে। আচ্ছা, তাহলে পরবর্তীটা একটু দেখি। ওয়েল আনটিল ওয়েট করো যতক্ষণ না পর্যন্ত দ্য ট্রেন স্টপ, যতক্ষণ না পর্যন্ত ট্রেন না থামে। আর এখানে যদি বলা হতো ওয়েটেড আনটিল তাহলে এখানে লেখা হতো দ্য ট্রেন স্টপড, দ্য ট্রেন স্টপড। অর্থাৎ যদি এটাকে আমরা যদি এখন এভাবে কনভার্ট করি, মনে করো আমরা যদি এখন এভাবে কনভার্ট করি যে ওয়েটেড, ওয়েটেড আনটিল, ওয়েটেড আনটিল অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত দ্য ট্রেন, যতক্ষণ না পর্যন্ত দ্য ট্রেন স্টপ হবে বলতো? অবশ্যই না, স্টপড হবে। স্টপড অর্থাৎ ভি2 ফর্ম হবে। কেন? কারণ এটা হচ্ছে পাস্ট, তাই এখানেও পাস্ট হয়েছে। আর এখানে কি প্রেজেন্ট, তাই এখানেও প্রেজেন্ট হয়েছে। তারপর একটু খেয়াল করি আমরা, হিজ মাদার উইল বি নার্সিং হিম, তার মা তাকে হচ্ছে মানে হচ্ছে যত্ন নিচ্ছে, তাকে যত্ন নিচ্ছে। আনটিল যতক্ষণ না পর্যন্ত হি কামস রাউন্ড, মানে নার্সিং হিম, যতক্ষণ না পর্যন্ত সে কি মাঠে আসে অর্থাৎ বাইরে না আসে, ততক্ষণ না পর্যন্ত সে নার্সিং করে। মানে অর্থাৎ একটা বাচ্চা যতক্ষণ না পর্যন্ত বড় হয় ততক্ষণ পর্যন্ত কি একটা মা তার কাছেই সবসময় রাখে, তাই না? কোলে কোলে রাখে, কাছে রাখে। আর যখন সে বড় হয় তখন সে বাইরে যাওয়ার সুযোগ পায়। সো এই বিষয়টা হচ্ছে এরকম। এখন খেয়াল করে এটা কি ফিউচার আছে না আনটিলে? ফিউচার, ফিউচার থাকার কারণে আনটিলের পরে আমরা কি দেবো বলতো? প্রেজেন্ট। অর্থাৎ আনটিলের আগে প্রেজেন্ট ফিউচার থাকলে আমরা আনটিলের পরে প্রেজেন্ট ফর্মই ব্যবহার করব। কিন্তু যদি আনটিলের আগে আমাদের পাস্ট থাকে তাহলে আনটিলের পরে আমরা পাস্ট ব্যবহার করব। তাহলে এই যে বিষয়টা আমরা বললাম, এই যে আমরা রুলসটা পড়লাম, এখানে তোমাদের কোনো কিছু প্রশ্ন আছে কিনা বা বুঝতে পেরেছো কিনা ভালোভাবে সেটা আমাকে একটু কমেন্টে জানাও।
বা কোনো কিছু বুঝতে সমস্যা হলেও আমাকে জানাও। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে পরবর্তী এটা আমরা একটু দেখি, ইনস্পাইট এবং ডিসপাইট। সো এটাও কিন্তু একটা জাতীয় কমপ্লিটিং সেন্টেন্সের একটা জাতীয় রুলস। খেয়াল করো, এই যে কমপ্লিটিং সেন্টেন্স আমরা জানি না, আমি এখন আমার মাথায় ধরে না, আমরাও ছোটবেলাতে কিন্তু অনেক প্রাইভেট পড়েছি, 6, 7, 8, 9 এবং একই গ্রামার পড়েছি, বাট দিন শেষে জিরো। মানে যে ক্লাসে উঠি না কেন, সে ক্লাসে উঠি আবার একই গ্রামার পড়তে হয়, তারপরও পরীক্ষা ভালো করতে পারি না। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে, আমরা যখন বুঝতে পেরেছি আসলে না, আমরা যেভাবে গ্রামারটা শিখতেছি বিষয়টা আসলে এভাবে না, এরকম না, কিন্তু আমাদের শেখা উচিত অন্য উপায়ে, এবং যে উপায় শেখা উচিত সে উপায়টা আমরা শিখতে পারছি না। ঠিক আছে, এবং আমাদের স্ট্রাকচার গুলো একটু ফলো করো, দেখো এগুলো একটু ভালো করে মাথায় নাও। তোমরা একটু বেশি না একটু কষ্ট করো এই কমপ্লিট সেন্টেন্সের উপরে, তুমি যদি বেশি না 2 দিন একটু কষ্ট করো, তাহলে কমপ্লিট সেন্টেন্সটা তোমার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং তুমি যদি অর্থটা বুঝে বুঝে পারো এবং স্ট্রাকচার গুলো যদি ভালোভাবে মাথায় গেঁথে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি সহজেই বুঝতে পারবে। আর প্রতিদিন বছরকে বছর মাসকে মাস একই রুলস রেগুলেশন পড়ার দরকার নাই। দেখো আমি এই কমপ্লিট সেন্টেন্স তোমাদেরকে পড়াচ্ছি, মনে হচ্ছে না খুব সহজ? হ্যাঁ, কিন্তু তুমি কি জানো তোমাদের এইচএসসির মধ্যে সবচেয়ে কঠিন কঠিন যে বিষয়টা তোমাদের কাছে লাগে, যে স্টুডেন্টরা বলে যে যে গ্রামাটিক্যালের যে বিষয়গুলো সবচেয়ে কঠিন, তার মধ্যে কমপ্লিট সেন্টেন্স কিন্তু একটা। কিন্তু দেখো এটা কিন্তু খুবই সহজ। সো আমরা কঠিন ভাবে নিব না। দেখো এই কমপ্লিট সেন্টেন্স পড়ে কেউ 0 পায়, আবার এই কমপ্লিট সেন্টেন্স পড়ে কেউ আবার একদম ফুল মার্ক পায়। সো তুমি কোনটা করতে চাও, ফুল মার্ক নাকি 0, কোনটা? আচ্ছা, সো যাই হোক, এখন ক্লাসটা একটু মনোযোগ দাও, হ্যাঁ, এবং রেসপন্স করো। তোমাদের রেসপন্স করলে আমাদেরও ভালো লাগে, সো রেসপন্স করো, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা, ইনস্পাইট অফ এবং ডিসপাইট অফ। ইনস্পাইট অফ ডিসপাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও। এটা অর্থটা হচ্ছে কি বলতো, সত্ত্বেও। হ্যাঁ, অর্থাৎ সে গরিব, তার দারিদ্রতা সত্ত্বেও সে কিন্তু সৎ। তারপর এখানে বলা হচ্ছে ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও সে কিন্তু স্কুলে প্রতিনিয়ত আসে। তার মানে স্পাইট অফ এবং ডিসপাইট অর্থটা হচ্ছে কি বলতো, সত্ত্বেও, সত্ত্বেও। তাহলে একটু খেয়াল করি আমরা, যে ইনস্পাইট অফ দিস পভার্টি, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট। অর্থাৎ এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে ইনস্পাইট ডিসপাইট যাই থাকুক না কেন, পরবর্তী ক্লোজটা হচ্ছে প্রেজেন্টে হয়। কিসে হয় বলতো, প্রেজেন্ট টেন্সে হয়। একদম সহজ, এখানে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এবং এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো এখানে কিন্তু কোনো ঝামেলা আছে, একদম সহজ না। কিন্তু পরীক্ষা যখন ইনস্পাইট দিয়ে আমাদের কোনো ইয়ে আসে, তখন আমরা মাথায় করি আমরা কি লিখবো না লিখবো। ইনস্পাইটের জায়গায় সো দ্যাটের স্ট্রাকচারটা বসিয়ে আসি, সো দ্যাটের জায়গায় ইনস্পাইটের স্ট্রাকচারটা মানে লিখে আসি আমরা। সো আমাদের যে জিনিসটা আমরা যত সহজভাবে দেখা উচিত, আমরা সেটাকে আরো বেশি কঠিন ভাবে দেখি। সো এর জন্য আমাদের একটু ক্লাসগুলো ভালো মতো প্রতিনিয়ত দেখো, বোঝার চেষ্টা করো। না বুঝলে তো আমরা আছি সব সময়, এবং তোমার প্রশ্ন করলে সেটা সাথে সাথে উত্তরও পেয়ে যাবা। সো এখন খেয়াল করি, ইনস্পাইট অফ দিস পভার্টি, দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। তারপর কি আছে, ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অলসতা সত্ত্বেও হি কামস স্কুল রেগুলারলি, সে প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে স্কুলে আসে। তাহলে এখানে কামসটা হচ্ছে কি বলতো, প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে দিতে হবে। ডিসপাইট অফ, অফ এখানে খেয়াল করো আমি একটু ভুল করেছি, এখানে ডিসপাইট থাকলে আর অফ দেওয়ার দরকার নেই। ইনস্পাইট অফ হবে আর শুধু ডিসপাইট, হয় ইনস্পাইট অফ না হয় ডিসপাইট। ডিসপাইট হিজ প্রপার্টি হিজ ডোনেটস, তার দারিদ্রতা সত্ত্বেও সে কি দান করে। সে কি করে বলতো, দান করে, বা সে দানশীল। আচ্ছা, দারিদ্রতা সত্ত্বেও সে কি বলতো, দানশীল। তাহলে আমরা কিন্তু মোটামুটি অনেক রুলস পড়েছি, এবং আমাদের একটা, আমরা যেটা বলেছিলাম ক্লাসের ফার্স্টে, যে আমরা এই ক্লাসটি হচ্ছে অনেক লম্বা টাইম ধরে নিব। কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, আমরা এই ক্লাসটা হচ্ছে আমরা যে অংশটুকু নিয়েছি, ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে পরের অংশটুকু আমরা ক্লাস নিব।
তো আশা করি সে পর্যন্ত হচ্ছে তোমরা সবাই ক্লাস দেখার অপেক্ষা থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের আজকের ক্লাসটি যারা সম্পূর্ণরূপে মাঝখানে এসেছো, তোমরা আমাদের এই লাইভ ক্লাস শেষে কিন্তু ক্লাসটি কিন্তু সেভ থেকে যাবে। তো তোমরা হচ্ছে আমাদের ক্লাসটি আবার পুনরায় ভালো করে দেখে নিও, দেন হচ্ছে কালকের ক্লাসটা দেখবা। কালকের হচ্ছে বাকি অংশটুকু ক্লাস হচ্ছে আমি নিব ইনশাল্লাহ। এবং তো সবাই অবশ্যই আমাদের এ প্লাস হান্টার যে ব্যাচটি রয়েছে সেটাতে তোমরা ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। আজকে হচ্ছে আমাদের কিছু প্রবলেমের কারণে আমরা বাকি সম্পূর্ণ ক্লাসটি নিতে পারিনি, যদি আমাদের লেকচার শিটগুলো কিন্তু একদম সাজানো আছে, সো অনেক পয়েন্ট আছে এবং এই বিস্তারিত পয়েন্ট হচ্ছে আমরা ইনশাল্লাহ কালকে ক্লাস নিব। এবং কালকের ক্লাসটা কিন্তু আরো ধামাকা হবে ইনশাল্লাহ। বলতে গেলে একটা লম্বা টাইমে আমরা ক্লাস নেব কালকে। সো কালকের ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ রইল এবং তোমার বন্ধুদেরকে মেনশন করো এবং আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে রীতিমতো করো। ওকে, আজকের ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।